Hi, welcome my dear young learners. Our today's session. This is Mamunur Rashid, Assistant Teacher English, Shingergari High School, Kishoreganj, Nilphamari. Also a Master Trainer James Curriculum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome my dear young learners. Our today's session. I hope you all are well and having a good time and passing a good time with your family, with your relatives. Welcome our today's session, which is broadcasted by our dear project Jano and which is organized by Plan International Bangladesh, ESDO and Care Bangladesh, and our financial partner, that is Austrian Development Cooperation and UNFPO. So I don't want to waste your time. Let's start our today's session. Now have a look on the screen. My dear young learners, here I have brought a topic, that is that question, which is very much related to the class 9 to 12. So before starting our today's session, I would like to have give you an idea about sentence and that question. I hope you all have the idea about the sentence, that a sentence have a subject and have a verb and then have an extension or object. But on the other hand, in a tag question, we see tag question start with verb and then subject. So there is a basic two difference. Sentence start with subject and verb, and tag question start with verb and then subjects. So the basic thing is that here in the sentence, that is subject which can be noun, pronoun or noun in equivalent, and then verb, principal verb and auxiliary verb. তো শিক্ষার্থী বন্ধুরা, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম টেলিং ইন বাংলা, যে সেন্টেন্সে আমরা যে অংশগুলো দেখে থাকি, সাবজেক্ট এবং ভার্ব থাকে। সাবজেক্টের জায়গায় কারা কারা বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে এবং নাউন ইন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউনের সমমান, যেগুলো সাধারণত প্রিফিক্স সাফিক্স যুক্ত হয়ে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে এসে সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন পার্টিসিপল, যেমন জিরান্ট, এগুলো। তো আর ভার্বের দিক থেকে দুই ধরনের ভার্ব আমরা বসতে দেখি, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, অ্যান্ড আমরা ত্যাগ কোশ্চেনের বেলায় যদি একটু খেয়াল করি, দেখো ত্যাগ কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়, স্টার্ট উইথ ভার্ব, অ্যান্ড এটার সাবজেক্ট যদি দেখি, সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। এখানে সাবজেক্ট যেমন নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে বা নাউন ইন ইকুইভ্যালেন্ট হতে পারে সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু ত্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু সেরকম না। ত্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ফিক্সড সবসময় প্রোনাউন বসে। তার আগে যদি আমরা একটু জেনে নেই যে ত্যাগ কোশ্চেনটা আসলে কী জিনিস। ত্যাগ আমরা সাধারণত ফেসবুকে আমরা যখন ব্যবহার করি, তোমরা যখন মানে কোনো কিছু পোস্ট করো, তখন একটা অপশন আসে ত্যাগ করে দেয়া, অর্থাৎ জুড়ে দাও। তো তুমি এই পোস্টটা আর কাকে কাকে জুড়ে দিতে চাচ্ছ, কার টাইমলাইনে যাবে, সেটা আমরা ওইভাবে দিই। তো ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেয়া, আর কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। সেটা আরও যদি একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমরা যখন কোনো স্টেটমেন্ট দিই, আমি ধরো বললাম যে আজকে খুব গরম পড়ছে, তাই না? খুব গরম পড়েছে, তাই না? এই যে আমি আমার স্টেটমেন্টের শেষে সম্ভাব্যতা যাচাই করতেছিলাম যে আজকে খুব গরম পড়েছে কথাটি সত্য না মিথ্যা। এই যে আমি আমার কথার মধ্যে, আমি আমার স্টেটমেন্টের মধ্যে যখন কোনো প্রশ্ন ছুড়ে দেই, স্টেটমেন্টের শেষে যখন কোনো প্রশ্ন ছুড়ে দিই, তখন সেটাকে বলি আমরা ত্যাগ কোশ্চেন অথবা কোশ্চেন ত্যাগ। আমরা ত্যাগ কোশ্চেন শুরুর আগে এখন জানবো যে আমরা কীভাবে ত্যাগ কোশ্চেনটি করব। তো আমরা যদি একটু দেখি, আমি যে বাক্যটি লিখেছি, আই অ্যাম ভেরি হ্যাপি, হ্যাঁ, দ্য ফার্স্ট সেন্টেন্স হেয়ার, আই অ্যাম ভেরি হ্যাপি। তো আই অ্যাম ভেরি হ্যাপি এই বাক্যটির যদি আমি কোশ্চেন ত্যাগ করতে চাই, ফার্স্ট আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব, হ্যাঁ, ওয়েদার দ্য ভার্ব ইজ অক্সিলারি ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রথমে যেটি করতে হবে যে আমাকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে, যে এই বাক্যে, তাহলে আমার ফার্স্ট টাস্ক হচ্ছে যে ভার্ব আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করা? ভার্ব আইডেন্টিফাই করা। এবং সেকেন্ড টাস্ক হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই করা, যে এটি ওদার নাউন অর প্রোনাউন, সেটি নিশ্চিত হওয়া। ওকে, যে আমি যে সাবজেক্টটা এখানে দেখতেছি, যে আই এটি নাউন না প্রোনাউন, সেটি নিশ্চিত হওয়া। আর যদি ভার্ব আমি প্রথমে দেখি যে ভার্বটা
অক্সিলারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব সেটি নিশ্চিত হওয়া, এটা হলো 2 নম্বর কাজ। আর থার্ড যেটি সেটি হলো যে বাক্য যেটি দেয়া আছে সেটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটি নিশ্চিত হতে হবে। ওকে, তো তাহলে প্রথম কাজ হচ্ছে আমি যখন ত্যাগ কোশ্চেন করব, প্রথম কাজ হচ্ছে ভার্বটি আইডেন্টিফাই করব যে ভার্বটা অক্সিলারি না প্রিন্সিপাল। যদি অক্সিলারি হয় ভালো, আর যদি প্রিন্সিপাল হয় সেক্ষেত্রে ধরো অক্সিলারি ভার্ব যদি আমি একটু চিন্তা করি, অক্সিলারি ভার্ব হচ্ছে টোটাল 24টি। কতটি অক্সিলারি ভার্ব? 24টি। এই 24টির কোনো ভার্ব যদি বাক্যে থাকে তাহলে অক্সিলারি, আর এই 24টির মধ্যে কোনো একটি ভার্ব যদি না থাকে তাহলে সেটি প্রিন্সিপাল। তো এখন আসো যে যদি ভার্বটি আমরা এই ভার্বটি যদি প্রিন্সিপাল পাই, যেমন এখানে যে ইউ মেক ইট, এটা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব পেলে কি হবে? প্রিন্সিপাল ভার্ব পেলে মাথায় রাখতে হবে যে যদি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হয় সেক্ষেত্রে আমরা খেয়াল করব যদি V1 হয় তাহলে এর পরিবর্তে আমরা ডু ব্যবহার করব। ভার্বের শেষে এস বা ইয়েস যদি যুক্ত থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। আর প্রিন্সিপাল ভার্বটা যদি V2 হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বগুলোকেই আমরা ত্যাগ কোশ্চেনে ব্যবহার করতে পারবো। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, যেমন এই যেখানে মেক দেয়া আছে, যদি প্রিন্সিপাল ভার্ব দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব বাক্যে থাকতে পারে 3 ভাবে। একাই যদি থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকে না, সামনে থাকে না, এরকম অবস্থা 3 অবস্থায় থাকতে পারে। ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা V1 বলি, ডু ধরো সাপোজ, সেক্ষেত্রে আমরা V1 হলে ডু ব্যবহার করব। ভার্বের সাথে এস বাই এস যদি যুক্ত থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। আর এখানে যে ভার্বটা দেখব, যেমন এই যে এখানে নোজ লেখা আছে আমরা ডাজ ব্যবহার করব। আর এখানে যদি ভার্বটা পাস্ট টেন্সে লেখা থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। তাহলে আমার মনে হয় যে ভার্ব সম্পর্কে বিষয়টি ক্লিয়ার হলাম। এরপরে সেকেন্ড যে কাজটি সেটি হলো সাবজেক্ট নির্ণয় করা। সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, এখানে সবগুলোই দেখো আই, হি, দে, শি, হি, আই, উই, হি, ইউ, হি, এই সবগুলোই হচ্ছে প্রোনাউন। তো ভালো, যদি প্রোনাউন থাকে প্রোনাউনই আমরা ব্যবহার করব। কিন্তু যদি নাউন দেয়া থাকে, যদি এখানে আমরা কোনো নাউন পাই সাবজেক্ট হিসাবে স্টেটমেন্টে, তাহলে অবশ্যই সেটির প্রোনাউন ব্যবহার করব। কি ব্যবহার করব? যদি নাউন দেওয়া থাকে সেটির প্রোনাউন। এবং সেই প্রোনাউনটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো নাউনের প্রোনাউন যখন আমরা নির্ণয় করব, কোনো নাউনের প্রোনাউন যখন আমরা নির্ণয় করব, তখন সেক্ষেত্রে তার নাম্বার, জেন্ডার ও পার্সন, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে নাউনের প্রোনাউন যখন লিখব তার নাম্বার, জেন্ডার এবং পার্সনকে, মানে পার্সন অনুসারে আমরা সেই নাউনটার প্রোনাউন নিয়ে আসব। সাপোজ ধরো লেখা আছে ম্যান, তাহলে আমরা সেক্ষেত্রে ম্যান যেহেতু সিঙ্গুলার এখানে বসছে তাহলে আমরা হি ব্যবহার করব। কিন্তু ধরো যদি মিন লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। কি ক্লিয়ার কিনা বিষয়টি? আমার মনে হয় তোমরা নিশ্চিত। তাহলে সেকেন্ড কাজ সাবজেক্টের নাউন বা প্রোনাউন, এটি আমরা নিশ্চিত হব। থার্ড কাজ যেটি, সেটি হলো বাক্যটি আইডেন্টিফাই করতে হবে যে বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো সেটি আমরা কিভাবে করব যদি একটু দেখি। বাক্যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বাক্যে নো, নট, নেভার, নট, নাইদার, এগুলো ছাড়াও ফিউ, লিটল, হার্ডলি, স্ক্যার্সলি, seldom, bit, rarely, dearly, barely। তো এই শব্দগুলো যদি বাক্যে আমরা সাধারণত দেখবে যে গোয়েন্দা পুলিশ তো চিনো তোমরা, তাই না? তো গোয়েন্দা পুলিশ কি দেখতে মনে হয় যে সাধারণ মানুষ, কিন্তু তারা দেখবে যে সাদা পোশাকধারী হঠাৎ করে খপ করে এসে একজন মানুষকে ধরে নিয়ে গেল। তো সেটা কিভাবে হয়? সেটা হয় যে ধরো নো, নট, নেভার, নট, নাইদার, এই বাক্যগুলো দেখলেই বুঝে যায় যে বাক্যগুলো কি
বাক্যগুলো নেগেটিভ, কারণ এই শব্দগুলো এই সাইনগুলো আমরা জানি যেগুলো নেগেটিভ অর্থ। কিন্তু যখন ফিউ, লিটল, হার্ডলি, স্ক্যার্সলি, সেলডম, বিট, রেয়ারলি, ডেয়ারলি, বেয়ারলি এই শব্দগুলো যখন আমরা দেখব তখন আমি নিশ্চিত যে বাক্যটি কিসে আছে, মনে হয় অ্যাফার্মেটিভ কিন্তু আসলে বাক্যটি নেগেটিভে আছে। কিসে আছে? নেগেটিভ। তাহলে নেগেটিভ বাক্য চেনার উপায় একেবারে ফিক্সড, আমি এখানে কনফার্ম করে দিলাম যে এই শব্দগুলো থাকলে বাক্যটা নেগেটিভ, না থাকলে অ্যাফার্মেটিভ, সহজ হিসাব। তাহলে নেগেটিভ বাক্য চেনার উপায় এই শব্দগুলো বাক্যে থাকতে হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু সমস্যা আছে। আ ফিউ আর শুধু ফিউ এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি বাক্যে আ ফিউ লেখা থাকে আর লিটল লেখা থাকে, ধরো এ লিটল এ ফিউ লেখা আছে, তাহলে কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ। ক্লিয়ার কিনা? এ ফিউ অথবা এ লিটল যদি বাক্যে থাকে তাহলে 100% বাক্যটা অ্যাফার্মেটিভ। এবং আরো সহজ করে বলে দিই তোমাকে, এ ফর অ্যাফার্মেটিভ। এ ফর, তাহলে ফিউ এর পূর্বে যদি এ থাকে তাহলে অ্যাফার্মেটিভ। কি ক্লিয়ার বিষয়টি? আচ্ছা, আর ফিউ এর পূর্বে যদি এও না থাকে দিও না থাকে, তখন যদি শুধু ফিউ থাকে তার মানে বাক্যটা নেগেটিভ। তো ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা ধাপ জেনে গেলাম। প্রথমে আমরা ভার্ব নির্ণয় করব কিভাবে সেটি জানলাম এবং কয়টি ভার্ব জানলাম। তারপর আমরা সাবজেক্ট কিভাবে নির্ণয় করব সেটি দেখলাম, যে সাবজেক্ট আমরা নির্ণয় করব, প্রোনাউন থাকলে প্রোনাউন হবে, নাউন থাকলে সেটির প্রোনাউন আমরা ব্যবহার করব। আর আমরা ভার্ব এরপরে আমরা যেটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা এখন আসো যে আমরা এগুলো যখন নিশ্চিত হয়ে গেলাম, অর্থাৎ ত্যাগ কোশ্চেনের শুরুতে যখন আমি এগুলো নিশ্চিত হয়ে গেলাম, এবার আমি ত্যাগ কোশ্চেন শুরু করব। তখন যেটি হবে যে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কোশ্চেন ত্যাগটা হবে নেগেটিভ। কি হবে? কোশ্চেন ত্যাগটা কি হবে? নেগেটিভ। সাপোজ ধরো আই এম ভেরি হ্যাপি, সাপোজ, তো এখানে অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে সেখানে নেগেটিভ হবে এই অর্থে যে অক্সিলারি ভার্ব যেটা বসবে তার সাথে এই যে এন অ্যাপোস্ট্রফি টি এটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? এন অ্যাপোস্ট্রফি, কন্ট্রাক্ট ফর্ম যেটাকে আমরা বলি। তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন ত্যাগের ভার্বের সাথে কি যুক্ত হবে? এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে। এন অ্যাপোস্ট্রফি কি যুক্ত হবে? টি। এবং এটা অবশ্যই যে কখনো এরকম লেখার কোনো সুযোগ নাই যে অক্সিলারি ভার্ব লিখে তারপরে নট লিখবো, এরকম ত্যাগ কোশ্চেনে লেখার কোনো সুযোগ নাই। তাহলে ত্যাগ কোশ্চেনে কিভাবে লিখতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হবে। ক্লিয়ার কিনা বিষয়টি? এখন আসো, তাহলে আমি যখন নিশ্চিত হলাম যে বাক্যটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, তখন আমি এবার কোশ্চেন ত্যাগ শুরু করব। তো কোশ্চেন ত্যাগ করতে গেলে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 12টি বাক্য লিখেছি। আমি খুব সংক্ষেপে চেষ্টা করব 12টি বাক্য বিশ্লেষণ করার। এই 12টি বাক্য লেখার মূল মাহাত্ম্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানলাম যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? ওই অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব। তবে আমি একটু তোমাদের ধারণা দিয়ে রাখি যে 7টি অক্সিলারি ভার্ব আছে 24টির মধ্যে, যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো একটু কি ব্যতিক্রম, মানে যেগুলো গতানুগতিকভাবে বসে না। যেমন আমি যদি এই অ্যামের কথা বলি, আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম নট হ্যাপি, আই অ্যাম ডুইং দেয়ার, এই তিনটা জিনিসের ক্ষেত্রে যদি বলি, অ্যাম যদি বাক্যে একাই থাকে এবং এবং সেটা যদি হাবোধক হয়, কি হয়? হাবোধক হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যামের পরিবর্তে আরএন্ট লিখতে হয়। কি লিখতে হয়? খেয়াল করো, অ্যামযুক্ত বাক্যটা যদি হাবোধক হয় তাহলে অ্যামের পরিবর্তে কি লিখবো আমরা? আরএন্ট লিখবো। আবার খেয়াল করো, যদি অ্যামযুক্ত বাক্যটা এর সাথে নট যুক্ত থাকে, অর্থাৎ না বোধক হয়, তাহলে সেখানে শুধু অ্যাম হবে, তখন কিন্তু আরএন্ট হবে না। তাহলে অ্যামযুক্ত বাক্যে যদি নট কোনোভাবে দেয়া থাকে, অর্থাৎ অ্যামযুক্ত বাক্যটা যদি না বোধক হয় কোনো কারণে, তাহলে এর ত্যাগটা শুধু অ্যাম হবে, তখন আর কি হবে না? অ্যামেন্ট এটা লেখার সুযোগ নেই বা এন্ড। তো তাহলে আমার মনে হয় যে এটা ক্লিয়ার বুঝে গেছি। আই এম ভেরি হ্যাপি, তাহলে এটা তখন আমরা এটার উত্তরটা কি লিখবো? আর অ্যান্ড আই। ওকে। এবং অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ত্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই কি চিহ্ন দিব আমরা? প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপর আই এম নট ওকে, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো অ্যাম আই। ওকে। আই এম ডুইং ওয়েল, এখানে অ্যামও আছে আবার প্রিন্সিপাল ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা লিখবো আর অ্যান্ড আই। ওকে। সো আমার মনে হয় যে আমরা এই এর বিষয়টি ক্লিয়ার হলাম। এটা গেল একটা। এরপর দ্বিতীয়টা হচ্ছে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখব। সেটা হলো যে যদি বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড একাই বসে, ধরো হ্যাভ,
হ্যাজ হ্যাড, এই তিনটা যদি বাক্যে একাই বসে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এগুলো তখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হলো। তখন হ্যাভের পরিবর্তে আমরা ডু ব্যবহার করব, হ্যাজের পরিবর্তে ডাজ ব্যবহার করব, আর হ্যাডের পরিবর্তে ডিড ব্যবহার করব। ক্লিয়ার কিনা? সাপোজ মনে করে এমন হলো যে তুমি তোমার বাবাকে খুব ভয় করো, তোমার মা মানে একটা তরকারি হয়তো রান্না করছে যে তরকারিটা তুমি পছন্দ করো না, কিন্তু যেহেতু তোমার বাবা খেতে বসছে, তোমার মা তোমাকে ডাকলো, তুমি খেতে বসতেছো, এখন যেহেতু বাবা এখানে বসে আছে তোমাকে খেয়ে, তো তুমি চুপচাপ খেয়ে উঠে গেলা। আর যখন ধরো তোমার বাবা থাকলো না, তুমি একাই আছো, তখন তুমি হয়তো ডিনে গুলো যে না আমি এটা খাবো না, আমাকে অন্য কোনো তরকারি রেঁধে দাও। তাহলে একটু খেয়াল করো, ঠিক ডু ডিড ডাজের বেলায়ও, সরি হ্যাভ হ্যাজ হ্যাডের বেলায়ও হ্যাভ হ্যাজ হ্যাড যখন বাক্যে একাই থাকে তখন দে হ্যাভ গট পাওয়ার, তারাই প্রিন্সিপাল ভার্ব। তখন বলে যে না আমি এটা খাবো না, আমাকে নতুন অন্য কোনো তরকারি রান্না করে দাও। আর যখন হ্যাভ হ্যাজ হ্যাডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকে তখন, অর্থাৎ বাবা থাকে, প্রিন্সিপাল ভার্ব হয়তো বাবা ধরো, যে প্রিন্সিপাল ভার্ব থাকে তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড ডিনাই করতে পারে না। তখন যেটা যেটা দেয় তারা সেটাই কি করে, তো হ্যাভ দেওয়া থাকলে হ্যাভই বসবে, হ্যাজ দেওয়া থাকলে হ্যাজই বসবে। আই হ্যাভ ডান ইট, তাহলে হ্যাভ ডান ইট মানে হ্যাভই বসবে, হ্যাজই। কি বুঝতে পারছি কিনা? তাহলে খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাড যখন বাক্যে একাই থাকবে তখন এদের পরিবর্তে ডু ডিড এবং ডাজ ব্যবহার করব। আর যখন হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যে একাই থাকবে না, এদের সাথে প্রিন্সিপাল ভার্ব থাকবে, তখন হ্যাভ হ্যাজ এবং হ্যাড যেটা আছে সেটি আমরা ব্যবহার করতে পারবো। এবং তবে এদের সাথে এন অ্যাপোস্ট্রফি লিখতে হবে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয়। এরপরে আসো, মানে তাহলে আমরা কটা শিখলাম? 4টে শিখলাম। এরপরে উইল শেয়ারের কথা যদি বলি, যখন আই উইল হেল্প ইউ বাক্যে লেখা আছে, তাহলে তখন এই উইলটা সাধারণত, উইলটা যদি আমরা জেনারেল নিয়মে মনে করি তাহলে উইল্যান্ড হওয়ার কথা, কিন্তু সেটা উইল্যান্ড না হয় হবে ওন্ট। এটাই হলো ব্যতিক্রম। তাহলে উইল নট না লিখে, উইল্যান্ড না লিখে এটাকে কি লিখবো আমরা? ওন্ট। আবার শ্যালেন্ট না লিখে এটাকে লিখবো সেইন্ট। আমি বুঝতে পারছি কিনা? তাহলে শ্যাল নটটাকে আমরা কি লিখবো? সেইন্ট। উইল নটকে আমরা লিখবো ওন্ট। ওকে, তাহলে এটা হলো ব্যতিক্রম। তাহলে কটা হলো? 6টা হয়ে গেল। আরেকটি আছে যেটা দেখো, হি ক্যান ডু ইট ইজিলি। এখানে এই যে ক্যান লেখা আছে, তাহলে আমরা যদি ওভাবে চিন্তা করি ক্যান্ট, তো এটা দেখতেও কেমন দেখায়, এই জন্য এটার ব্যতিক্রম হচ্ছে ক্যান্ট লিখতে হবে। অর্থাৎ এখানে ডাবল এন আর না লিখে শুধু একটা এন লিখলেই হবে। এই হলো টোটাল 7টা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা ব্যতিক্রমের কথা বলেছিলাম। তাহলে ব্যতিক্রম নাম্বার 1 হচ্ছে অ্যাম, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর উইল অথবা শ্যাল, যেভাবে বসার কথা ওভাবে বসে না। এরপরে হচ্ছে ক্যান। এরপরে হচ্ছে যে ইউ মেক ইট ইজি। আমি যদি এখানে একটু চিন্তা করি, খেয়াল করো এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে সরাসরি প্রিন্সিপাল ভার্ব বাক্যে একাই আছে। অক্সিলারি থাকলে তো ওটাই বসাবো, আর যেহেতু প্রিন্সিপাল ভার্ব আছে মেক, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা মেক, যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে ডু। বাক্যটা যেহেতু হাবাদক, তাহলে কি হবে? ডোন্ট, তারপরে হবে ডোন্ট ইউ, হয়ে গেল। এরপরে দেখো হি নোজ ইট লেখা আছে এখানে, তাহলে কি হবে? ডাজ, যেহেতু এস বা ইএস আছে তাহলে ডাজেন্ট হি। তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থী বন্ধুরা তোমার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আরেকটি বাক্যের কথা যদি বলি, ধরো ইউ মেড ইট, তাহলে এখানে মেডটা কি? প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে পাস্ট টেন্সে, তাহলে তখন আমরা লিখবো ডিড, বাক্যটা হাবাদক, ডিডেন্ট ইউ। ওকে, তো এখন যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে আমরা ব্যবহার করব, আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভার্বের ফর্ম অনুসারে একাই যদি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু ব্যবহার করব, পাস্ট ফর্ম হলে ডিড ব্যবহার করব, এবং ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ ব্যবহার করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু খেয়াল করো যে আমরা ভার্বের বিষয়টি জানলাম। এখন আমি যদি সাবজেক্টের কথা বলি, যে সাবজেক্টের ভূমিকায় যদি আমরা যদি দিস অথবা দ্যাটকে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। যদি বাক্যে দেয়ার থাকে সেক্ষেত্রে আমরা দেয়ারই ব্যবহার করব। হ্যাঁ, সাবজেক্ট বাক্যে যদি ওয়ান্স লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান যদি লেখা থাকে সেক্ষেত্রে আমরা ওয়ানই ব্যবহার করতে পারবো, অথবা সি অথবা হিও ব্যবহার করতে পারবো, তবে দুটোই লিখতে হবে। আচ্ছা, এরপরে বাক্যে যদি ধরো এমন থাকে যে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরো আছে, 2 প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ইট হবে। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে অর্থাৎ V4 আছে, তাহলেও ইট হবে। যেমন ধরো টু ওয়াক, ধরো ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে যে টু
ওয়াক, টু ওয়াক ইজ গুড ফর হেলথ সাপোজ, হ্যাঁ, অথবা ব্র্যাকেটে ধরো লেখা আছে শুরুতে যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ধরো ওয়াকিং লেখা আছে বাক্যের শুরুতে, তাহলে ইট হবে। আচ্ছা, এরপরে যদি আমি বলি যেমন ধরো ফাদার, তাহলে হবে ধরো হি, ওকে। মাদার, তাহলে হবে শি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, যদি এই ফাদার এবং মাদারের পূর্বে দি লেখা থাকে, দা ফাদার লেখা আছে, দা ফাদার, তাহলে হবে ইট। দ্য মাদার, তাহলে হবে ইট। তাহলে দ্য ফাদার, দ্য মাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার, এই ধরনের শব্দ যদি লেখা থাকে তাহলে কি লিখবো আমরা? কি লিখবো? ইট লিখবো। কিন্তু শুধু ফাদার, শুধু মাদার, শুধু ব্রাদার, শুধু সিস্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হি, সি, ইট যেটাই লিখি সেটা লিখবো। এরপরে আসলে মনে করো যদি এমন হয় ম্যাড, হ্যাঁ, ইতর প্রাণীবাচক শব্দের কথা যদি বলি আমি, যে ইতর প্রাণীবাচক শব্দ, আমি একটু মুছে ফেলতেছি এটি, ইতর প্রাণীবাচক শব্দের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে, হ্যাঁ, ইতর প্রাণীবাচক শব্দ, যেমন ধরো ম্যাড, তারপরে চাইল্ড, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, ওকে। এরপরে মনে করো সূর্য, তারপরে গরম, তারপরে শীত, হ্যাঁ, মানে যেগুলো আমাদেরকে কষ্ট দেয় সেগুলোর ক্ষেত্রে হবে হি। আবার মনে করো নদী, মানে সাবজেক্টে যদি এমন হয় নদীর নাম থাকে, নদী, দেশ, চাঁদ, বসন্ত, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে সি, হ্যাঁ। তাহলে এই হলো বেসিক জিনিসগুলো, যে সাবজেক্টের ভূমিকা যদি ইতর প্রাণীবাচক শব্দ থাকে ইট হবে, তারপরে হি হবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মানে ভুলে গিয়েছিলাম, একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এভরি, ইজ, এনি, মেনি, নো, সাম, হ্যাঁ, এদের পরে খেয়াল করো, এভরি, ইজ, এনি, মেনি, নো, সাম, এদের পরে যদি থিং লেখা থাকে, এভরিথিং, এনিথিং, সামথিং, থিং লেখা থাকে তাহলে এদের সাবজেক্ট হবে ইট, ওকে। আর যদি থিং না থাকে, থিং যদি না থাকে, অর্থাৎ থিং না থাকলে তখন সাবজেক্ট হবে দে, ওকে। তাহলে এভরিথিং, এনিথিং, সামথিং এগুলো থাকলে আমরা কি লিখবো? ইট। আর যদি থিং না থাকে তাহলে হবে দে। তবে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যে এভরির কারণে যদি সাবজেক্টের জায়গায় মানে অর্থাৎ প্রোনাউন হিসেবে দে আসে, তাহলে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই দের পূর্বে, হ্যাঁ, দের পূর্বে যদি নিয়ম অনুসারে ধরো ডাজ আসে, এই ডাজটাকে না বসায় ডু বসাইতে হবে, ওকে। দের পূর্বে যদি নিয়ম অনুসারে ধরো ইজ আসে, ইজটাকে না বসায় আর বসাইতে হবে। আবার ধরো দের পূর্বে নিয়ম অনুসারে ধরো হ্যাজ বসতেছে, কিন্তু হ্যাজ না বসায় হ্যাভ বসাইতে হবে। আবার দের পূর্বে নিয়ম অনুসারে ওয়াজ বসতেছে, কিন্তু ওয়াজ না বসায় ওয়ার বসাইতে হবে। এই হলো ব্যতিক্রম, যে এভরির কারণে যদি দে আসে সাবজেক্ট হিসাবে, এভরির কারণে সাবজেক্ট হিসাবে যদি দে আসে, তাহলে আমরা ডাজ যদি কোনো কারণে নিয়ম অনুসারে বসে সেক্ষেত্রে আমরা ডু বসাবো, ডাজ না বসায়, তারপর ইজ না বসায় আর বসাবো, হ্যাজ না বসায় হ্যাভ বসাবো, ওয়াজ না বসায় কি বসাবো? ওয়ার বসাবো। এইটি একটি বিষয়। এরপরে আমার মনে হয় যে আমরা অনেকটাই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম, যে এই হলো ব্যতিক্রম। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেমন ধরো অনেক সময় দেখবা যে এরকম সাবজেক্টের পরে ডি লেখা থাকে, এই ডিটা দুটো অর্থ বহন করে, হ্যাড অর্থ বহন করে, আবার এই ডিটা উড, হ্যাঁ, কুড, তারপরে শুড, এটা বহন করে। এখন কখন হ্যাড, কখন উড, কুড, শুড হবে? যখন এই অ্যাপোস্ট্রফি ডির পরে V1 থাকবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন হবে উড, কুড, শুড। আর এই অ্যাপোস্ট্রফি ডির পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন হবে হ্যাড, ওকে। আবার এমনিতেও হ্যাড হতে পারে, যেমন আই হ্যাড আ কাউ, হ্যাঁ, আই হ্যাড আ কাউ, তো ধরো আই ডি আ কাউ, সাপোজ লেখা আছে আই ডি আ কাউ, তাহলে হ্যাড।
তাহলে আমার মনে হয় যে মোটামুটি আমরা বেসিক জিনিসগুলো ত্যাগ কোশ্চেনের জানতে পারলাম। ইনশাআল্লাহ আমার পরবর্তী কোনো সেশনে সম্ভব হলে আরও বিস্তারিত ত্যাগ কোশ্চেনের আরও কিছু ব্যতিক্রমী রুলস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, মাস্ক পরো, নিজেরা নিয়মিত গ্রামার অনুশীলন করো। যে কোনো ধরনের সমস্যায় ইনবক্স করতে ভুলবা না। আমার এই ক্লাসটিকে কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে সবার দেখার সুযোগ করে দিবে। সেই পর্যন্ত ভালো থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।